সেক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের এখন আলহামদুলিল্লাহ অনেক। আমি প্রফেসর অজিত কুমার মন্ডল, বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ, সেই কাউন্সিলিং এর জায়গাটা যদি আরেকটু আমাদের কর্মকর্তা বলা যাক বা বিভিন্ন কমিটি আছে, কমিটির যে সদস্য রয়েছে যারা মাদক নির্মূলের আওতা যদি করা হয় তাহলে মূলত আমি মনে করি যে মাদকের যে বিস্তার বা মাদক থেকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সমাজের মানুষদেরকে যে বিষয়টি করা দরকার, আমি আমার মাদকের দিকে দাবিত হতে থাকে। তো যদিও সিগারেটের গায়ে লেখা আছে, কিন্তু এটা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় ছিল লা ইলাহা ধর্মের প্রবর্তক, এই জন্য তাকে পাগলও বলা হয়েছিল। তো আমরা যদি সমাজের সকল নাগরিক এই মাদকের বিরুদ্ধে কথা বলাটাও স্যার এতে একটা মানে বিষয়, চ্যালেঞ্জের বিষয় স্যার। আর আরেকটা বিষয় স্যার, প্রেক্ষাপট চেঞ্জের আগে স্যার যে সব সিন্ডিকেট গুলো কাজ করছে স্যার, যে সব নেতাদের সেটারে কাজ করছে, এখন ওই সিন্ডিকেটের মূল হোতারা স্যার ওইখানে নাই, কিন্তু স্যার ওইখানে আরেকজন মানে পুনর্বাসন হয়ে গেছে স্যার। ডিস্টেন্স ভাবে আমরা ব্যবহার করতে থাকি, সেই সমস্ত জায়গায় যদি সিরিয়াসলি আইন পাশ করানো হয় একটা ব্যাপার, আর মাদক দ্রব্য প্রতিষ্ঠানগুলা একেবারেই অ্যাবলিশ করা যায় কিনা, তাহলে আমার কাছে মনে হয় ইচ্ছা করলেই আমি মাদক দ্রব্য খেতে পারবো না, তখন আস্তে আস্তে অটোমেটিক্যালি আমার মনে হয় যে কমে যাবে ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ে যখন কোনো রাজনৈতিক সরকার থাকে বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়ন করে, এখন অনেক কিছুই এই মহান আগস্ট বিপ্লবের পর করা সম্ভব। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে যেমন আমরা রক্তের গ্রুপিং করি, ডোপ টেস্ট করা উচিত, এবং কোনো ছাত্র সংগঠনে কোনো নেতৃত্ব দিতে গেলে ডোপ টেস্টে ধরা পড়লে সুস্থ না হওয়া পর্যন্ত তারা এই নেতৃত্বে থাকতে পারবে না। পাশাপাশি যতক্ষণ পর্যন্ত এই সে সুস্থ অবস্থায় ফিরে না আসবে, ওই প্রতিষ্ঠান থেকে তাকে সার্টিফিকেট দেওয়া বন্ধ। ফ্যাক্টরিতেই নিয়ন্ত্রণ করেন, তাহলে মার্কেটে আর এই মাদক সেগুলো এসে বড় বড় জায়গাতে বসতে পারবে না। এটা আমাদের পুলিশ সুপার এবং তারা আমরা যারা রয়েছি প্রত্যেকটা অফিসার দৃঢ়ভাবে কমিটেড। আমরা মাদকের সাথে সম্পৃক্ত থাকবো না, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। এবং আমার পুলিশ সদস্য যদি মাদক সেবী হয়, শুধু বদলি নয়, তাকে পানিশমেন্ট করার ক্ষেত্রে যত প্রক্রিয়া রয়েছে আমরা সেটা করব। কিন্তু আপনারা তথ্য দিন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, ঘরগুলো চিনিয়ে দিন, আপনাদের নাম গোপন থাকবে, তাহলে আমরা মনে করি যে মাদকটা মানিকগঞ্জে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের শুধু কথা বললে হবে না, আমাদের সাধারণ কথাবার্তা বললে হবে না, আমাদের একদম গভীরে গিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। কারণ সাধারণভাবে আমরা যা চিন্তা করি ওইটা যদি আমরা ডেটা দিয়ে সাপোর্ট না দিতে পারি, তাহলে আমাদের পলিসি রং হবে। ভুল পলিসি নিলে আমরা আরো 5-10 বছরে আগাইতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকটা পলিসি বা এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা কিভাবে এনফোর্সমেন্ট করব, কোন সংস্থার কি কি লিমিটেশন আছে, প্রশাসনের কি লিমিটেশন আছে, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এই ক্ষেত্রে কি লিমিটেশন আছে, তাদের ট্রেনিং লাগলে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব। বিশেষ করে মামলার ক্ষেত্রে অনেকে বলেছেন যে জামিন পেয়ে যায়, আসলে জামিন পাওয়াটা কিন্তু আসামির অধিকার। মাদক দ্রব্যের আইনে আমার কাছে মনে হয় নতুন আইনেরও দরকার ছিল না। আমাদের পেনাল কোডটাও যদি আমরা ঠিকমতো মানতাম, পেনাল কোডটা ঠিকমতো এনফোর্স হইলে নতুন আইনেরই দরকার ছিল না। এখন এই যে 100 দিয়ে সাপ্লাই বন্ধ সম্ভব না, 100 বন্ধ হবে না। এখন মূল কাজ হলো আমাদের এই আমাদের চাহিদা, অর্থাৎ যারা আমাদের এই ইয়াবা ফেন্সিডিল হেরোইন গ্রহণ করছে তাদেরকে নিরুৎসাহিত করা। আমরা এখন এই দিকে হাত দিচ্ছি। আমাদের প্রত্যেক একটা পরিবার আছে, দিন শেষে কিন্তু রাত্রে আমরা প্রত্যেকেই ঘর বাড়িতে ফেরত দেয়। একদম ঘর বাড়ি নাই, ভাসমান লোকের সংখ্যা হয়তো 1000-1 হবে, একদম ঘর বাড়ি নাই, কোথাও কিছু নাই, কিন্তু আমরা সবাই একটা পরিবারের ফেরত দেয় রাত্রগুলা দিনে শেষে। সেই পরিবারে একজন কর্তা থাকে, মা, বাবা, ওর ভাই বা বোন। আমরা যদি একটু খেয়াল রাখি যে আমার ছেলে মেয়েটা কখন আসলো কখন না আসলো, তার আচরণে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা গেল কিনা, আমরা একটু খবর রাখি, আমরা বুঝতে পারবো আমার ছেলে মেয়েটা মাদকে আসক্ত হয়ে পড়লো কিনা, যে কোনো খারাপ সঙ্গে মিশে নষ্ট হয়ে গেল কিনা। কিন্তু আমরা মা বাবারা অনেকটাই উদাসীন।